আমি ব্যক্তিগতভাবে প্রাইমারি শিক্ষকদের আন্দোলনকে স্বাগত জানাই, স্যালুট করি। সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন, সেটা কিন্তু উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনেরই এক্সটেনশন রূপ। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন কলকাতার রাজপথে অত সহজ ছিল না। তারা 2023 সালে যখন আন্দোলন শুরু করেছিলেন, একটু মনে করে দেখুন পরিস্থিতিটা কেমন ছিল। কোনো আন্দোলনে যাওয়ার স্বাধীনতা কি আমাদের ছিল? কোনো আন্দোলন ডাকলেই সঙ্গে সঙ্গে ব্রিটিশ যুগের অমানবিক একটি নোটিফিকেশন এই সরকার জারি করত। আর আমরা কি করতাম? আমরা ট্রেনে যেতে পারতাম না। আমরা কখনো অটোয়, কখনো বাসে, কখনো প্রাইভেট গাড়ি করে যে কোনো প্রকারে কিন্তু কর্মস্থলে পৌঁছাতাম। সেই যে ভীতি, সেই ভীতির জায়গা থেকে সরকারি কর্মচারীদের টেনে বের করেছে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। তিনি এই ধরনের অমানবিক সরকারি নোটিফিকেশনের বিরুদ্ধে হাইকোর্ট থেকে কর্মচারীদের পক্ষে রায় বের করে নিয়েছেন এবং আন্দোলন করা যে বৈধ, সেটা যে সরকার সামনে থাকুক না কেন, সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি বিশ্বজিৎ। গতকাল অর্থাৎ 1 জুন তারিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে বহু প্রতীক্ষিত কর্মচারী 4টি সংগঠনের মিটিং ছিল ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কর্মচারী সংগঠনের কথা মন দিয়ে শুনেছেন এবং তিনি তার বক্তব্যে কীভাবে নিয়মানুগ পদ্ধতিতে কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো যায় সেই বিষয়গুলি নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং তার ব্যক্তিগত মতামতও তুলে ধরেন। মিটিং শেষে কর্মচারী সংগঠনের নেতারা যখন বাইরে এলেন, তাদের বক্তব্যের যে নির্যাস, সেটা শুনে আমরা যেটা বুঝতে পারলাম, নাম্বার 1, পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ 2008 থেকে 2019 পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক এই সরকার মিটিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। নাম্বার 2, ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএ অর্থাৎ 42% এবছরের ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এই সরকার এবং আগামী 22শে জুন তারিখে সরকারি বাজেটে এর একটা বৃহৎ অংশ প্রদান করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 22 তারিখে যে পরিমাণে ডিএ আমরা প্রদান করব তাতে আপনারা অবশ্যই স্যাটিসফাইড হবেন। নাম্বার 3, সপ্তম বেতন কমিশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা গভর্নমেন্টে আসলেই 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করে দেব। সেই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই যে প্রতিশ্রুতিবদ্ধ তা সংগঠনের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন এবং বলেছেন 2027 সালের জানুয়ারিতেই সপ্তম বেতন কমিশন লাগু করা হবে। অর্থাৎ কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মিটিং হলো কর্মচারী 4টি সংগঠনের, সেখানে কিন্তু সরকারি কর্মচারীরা হাতে গরম কিছুই পেল না। আর এখান থেকেই কর্মচারী সংগঠনের মধ্যে অনেক অসন্তোষও জন্মেছে, যার ফলশ্রুতি আমরা সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় কর্মচারী সংগঠনগুলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলেছেন সেটিং হয়ে গেছে, কেউ বলেছেন টাকা খেয়ে বসে আছে, কেউ বলেছেন নিজের আখের গোছাচ্ছে। এই ঘটনাগুলি সত্যি মারাত্মক বেদনাদায়ক এবং অবান্তর। চলুন আমরা এই সংগঠনের নেতৃত্বের ভূমিকাগুলি সম্পর্কে একটু জেনে নিই। যদিও আপনারা সবাই জানেন, তবুও আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাইছি। সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষ 2023 সাল থেকে রাস্তায় আন্দোলন শুরু করেছে। শহীদ মিনারের পাদদেশে লাগাতার 5 বছর ধরে পড়ে আছে। শহীদ মিনারের পাদদেশকে তৈরি করেছে আন্দোলনের পুণ্যভূমিতে। আপনারা কেউ মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়ের সামনে দাঁড়িয়েছেন কিনা জানি না। আপনারা যদি ওনার সামনে একবার দাঁড়ান, ওনার সঙ্গে কথা বলেন, তাহলেই বুঝতে পারবেন উনি কত বড় মানের নেতা। স্বল্পভাষী, দৃঢ় প্রতিজ্ঞ, তীক্ষ্ণ। ভাস্কর ঘোষের আন্দোলনকে দেখলে
ভাস্কর ঘোষের সামনে দাঁড়িয়ে তার দিকে তাকালে স্বামী বিবেকানন্দের একটি কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, আন্দোলনে নামতে হবে, নেতা আছে কি নেই দেখার বিষয় নয়, আন্দোলনের মধ্য দিয়ে নেতা তৈরি হয়ে যায়। ভাস্কর ঘোষ এমনই একজন মানুষ, যিনি আন্দোলনের মধ্য দিয়েই তৈরি হয়েছেন। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব যেটা করছেন, এটাকে বলা হয় বাড়ির খেয়ে, ঘরের খেয়ে, গাঁটের খেয়ে বনের মোষ তাড়ানো। এই মোষটা কে তাড়াবে? ভাস্করবাবু আমাদের মতোই একজন সরকারি কর্মচারী। আমরা যেমন প্রতিনিয়ত আমাদের সরকারি রুল ঠিকঠাক রেখে, সরকারি চাকরির স্বার্থ বজায় রেখে বিভিন্ন কাজ করছি, উনি কিন্তু সেটা করছেন না। আপনারা যদি একটু ঠিকঠাক করে খোঁজ নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ওনার ছুটি, ওনার ক্যাজুয়াল লিভ, ওনার মেডিকেল লিভের কি অবস্থা। আর এই 5 বছর ধরে লাগাতার আন্দোলন পরিচালনা করার জন্য ওনার আর্থিক সঙ্গতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তবুও কিন্তু উনি সরকারি কর্মচারীদের হাত ছাড়েনি, বরং প্রায়শই দেখা যায় কোনো সন্দেহের বাতাবরণ তৈরি হলে আমরাই ওনার হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করি। উনি কলকাতা নিবাসী নন, শুধু দুর্গাপুরে ওনার বাড়ি। সার্ভিস ঠিকঠাক রেখে দুর্গাপুর থেকে কলকাতায় আন্দোলন করাটা অত সহজ বিষয় নয়। আমি নিজে সোনারপুর থাকি, শহীদ মিনার আমার বাড়ি থেকে বেশি দূর নয়। আমি নিজেকে আজকে প্রশ্ন করছি, আমি নিজে কদিন আন্দোলনে যোগদান করতে পেরেছি। এবার আসি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, শ্যামল কুমার মিত্রের কথায়। এরাই প্রথম ডিএ নিয়ে 2016 সালে ট্রাইব্যুনালে মামলা শুরু করেছিলেন। সেখান থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এবং ফাইনাল রায়টি বের করে নিয়েছেন। আমি মলয়বাবুকে নিয়ে অনেক ভিডিও করেছি। মলয়বাবু আমাকে বলেছেন যে টাকার হিসাব অত করলে আন্দোলন চালানো যায় না। আমরা আইনজীবীদের খরচ, দিল্লির রেগুলার যাতায়াত, কখনো এয়ারে যেতে হয়েছে, সময় থাকলে রেলে যাতায়াত সম্ভব হয়েছে। তার যে বিপুল খরচ, সেটা সবসময় কিন্তু সংগঠনের টাকায় হয়নি। কখনো কখনো প্রয়োজনের স্বার্থে নিজের পকেট থেকে টাকা খরচা করেও সুপ্রিম কোর্টে পৌঁছাতে হয়েছে। আজকে ডিএর 3টি বিষয় বা ডাইমেনশন তৈরি হয়েছে, কিন্তু মলয়বাবুরা যে যুদ্ধ শুরু করেছিলেন সেটা পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে। সরকারি মত অনুযায়ী এই ডিএ মেটাতে গেলে 42,000 কোটি টাকার প্রয়োজন। কিন্তু আপনারা একবারও কি ভেবে দেখেছেন এত বড় একটা রাশি যেটা সরকারি রাজভাণ্ডার থেকে কর্মচারীদের পকেটে চলে যাবে, যেটা আটকানোর জন্য তদানীন্তন সরকার এমন কোনো চেষ্টা আছে যেটা করেনি? সুপ্রিম কোর্টের উচ্চমানের লয়ারদের পেছনে কোটি কোটি টাকা ঢেলেছেন। আপনাদের কি একবারও প্রশ্ন হয় না এই ডিএ আটকানোর জন্য আন্দোলনটাকেই বন্ধ করে দিতে পারে? আপনাদের কি একবারও প্রশ্ন হয় না এই সুপ্রিম কোর্ট থেকে কেস তুলে নেওয়ার জন্য এই মলয় মুখোপাধ্যায়, শ্যামল কুমার মিত্রকে একটা বিশাল পরিমাণ টাকার অঙ্ক উপঢৌকান দিতে পারে? অবশ্যই দিয়েছে। যে সরকার ডিএ কর্মচারীদের না দেওয়ার জন্য ভারতবর্ষের সেরা আইনজীবীদের কোটি কোটি টাকা দিয়ে পুষেছেন, আপনাদের মনে কি একবারও প্রশ্ন ওঠে না এই মাত্র 2জন ব্যক্তিকে 2-3 কোটি টাকা দিয়ে দিলে তারা তো কেসটা তুলে নিতে পারত? কিন্তু না, সব কিছু টাকায় কেনা বেচা হয় না, কিছু আদর্শবোধও থাকে। সেই জন্যই এই আন্দোলনটা আজও বেঁচে আছে, সেই জন্যই এই কেসটা আজও সুপ্রিম কোর্টে চলেছে এবং সেখান থেকে ফাইনাল রায় বের করে নিয়ে এসছে। বিগত 15 বছর ধরে আমরা রাজ্যে অনেক আন্দোলন দেখেছি এবং টার্নিং পয়েন্টে গিয়ে সেই আন্দোলনের নেতৃত্বকে সরকারের কাছে মাথা নত করতে দেখেছি নিজের সুবিধার জন্য। আপনারা মহিদুল ইসলামকে ভুলে গেছেন? মহিদুল ইসলামের কথায় অনেকেই কলকাতার রাজপথে বিষ খেয়েছিলেন, কিন্তু মহিদুল ইসলাম সেই সমস্ত লোককে পেছনে ফেলে সরকারি স্বার্থ নেওয়ার জন্য তিনি পাল্টি খেয়ে সরকারের পক্ষে চলে গিয়েছিলেন, মনে নেই? এবার শান্ত মাথায় ঠান্ডা হয়ে একটু ভাবুন তো, আজকে যদি সংগ্রামী মঞ্চের ভাস্কর ঘোষের আন্দোলন না থাকতো, আজকে যদি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, শ্যামল কুমার মিত্র ডিএনএ কেস না করত, ডিএ সংক্রান্ত বিষয়ে আজকে আপনার হাতে বা আপনাদের হাতে কি থাকতো? একটু ভালো করে ভেবে উত্তর দিন। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন কলকাতার রাজপথে অত সহজ ছিল না। তারা 2023 সালে যখন আন্দোলন শুরু করেছিলেন, একটু মনে করে দেখুন
পরিস্থিতিটা কেমন ছিল? কোনো আন্দোলনে যাওয়ার স্বাধীনতা কি আমাদের ছিল? কোনো আন্দোলন ডাকলেই সঙ্গে সঙ্গে ব্রিটিশ যুগের অমানবিক একটি নোটিফিকেশন এই সরকার জারি করত। আর আমরা কি করতাম? আমরা ট্রেনে যেতে পারতাম না। আমরা কখনো অটোয়, কখনো বাসে, কখনো প্রাইভেট গাড়ি করে যে কোনো প্রকারে কিন্তু কর্মস্থলে পৌঁছাতাম। সেই যে ভীতি, সেই ভীতির জায়গা থেকে সরকারি কর্মচারীদের টেনে বের করেছে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। তিনি এই ধরনের অমানবিক সরকারি নোটিফিকেশনের বিরুদ্ধে হাইকোর্ট থেকে কর্মচারীদের পক্ষে রায় বের করে নিয়েছেন এবং আন্দোলন করা যে বৈধ, সেটা যে সরকার সামনে থাকুক না কেন, সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। আমরা মানুষ, ভগবান নই। স্বার্থর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবেই। স্বার্থ আমরা চরিতার্থ করতে চাই, এটা ভুল নয়, কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আজ যদি বিজেপি সরকার না থাকতো, আজ যদি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী না হতেন, আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে আপনার হাতে কি থাকতো? 2008 সাল থেকে 2019 সালের যে বকেয়া ডিএ পাওয়ার সম্ভাবনা থাকতো কি? প্রশ্ন করুন নিজেকে, আত্মসমালোচনার দরকার আছে। ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া 42% ডিএ এর দাবি করতে পারতেন কি? সপ্তম বেতন কমিশন কবে চালু হতো? চোখ বন্ধ করে ভাবুন, উত্তর বেরিয়ে আসবে। আমি চোখ বন্ধ করছি, দেখুন আমি উত্তর বলে দিচ্ছি। 29 সালের লোকসভা ভোটের আগে হতেও পারত, নাও হতে পারত। গাজর ঝুলিয়ে রাখত, ভোটের পরে আস্তে আস্তে তিনি সেটাকে বিধানসভা ভোটের আগে নিয়ে যেতেন। অর্থাৎ 2031 সালে যে সাঁড়াশি চাপে আজকে সরকার করেছে, একদিকে আইনি চাপ, অন্যদিকে রাজপথের আন্দোলন, যার জন্যই আজকে এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হয়েছে। না হলে আমরা কোনো দিনই এই সমস্ত আশায় থাকতে পারতাম না। আমাদের হাতে পড়ে থাকতো শুধুমাত্র 4% ডিএ, যেটা তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী ভোটের আগে ললিপপ করে ঝুলিয়ে রেখে গেছিলেন। সেটা কবে দিত তাও আমরা জানি না। ফলে নতুন সরকার, এই নতুন সরকারকেও কিছুটা সময় দিন। 15 বছর ধরে লড়ছি, 14 বছর ধরে লড়ছি, 10 বছর ধরে লড়াই হচ্ছে, ফলে আর তো অল্প কটা দিন। আমি কোনো সরকারের পক্ষ নিতে চাইছি না, আমি কোনো সংগঠনের পক্ষ নিতে চাইছি না, কিন্তু ভালো করে ভেবে দেখুন বাস্তব কোন দিকে যাচ্ছে। নতুন সরকারের সঙ্গে প্রথম মিটিং, ম্যাচিওর সংগঠনের নেতৃত্ব বলেই কোনো বৈরিতার পথে হাঁটেননি, নিজেদের দাবি দাওয়া চাক্ষুষভাবে তুলে ধরেছেন। আমি বলবো সংগঠনের নেতারা পরিপূর্ণ ম্যাচুরিটি দেখিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে, নতুন সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মচারীদের এটাই ফার্স্ট মিটিং। ফলে ফার্স্ট মিটিংয়েই সরকারের সঙ্গে বৈরিতায় গিয়ে তো কোনো লাভ নেই, কেননা এই সরকার কতদিন থাকবে আমরা জানি না। ফলে ছলে বলে কৌশলে প্রেশার রেখে যদি সরকারের কাছ থেকে আদায় করা যায়, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। আর সেই কাজটি করে এসেছেন আমাদের চারটি সংগঠন। এই সংগঠনের প্রতি আমাদের গর্ববোধ করা উচিত। আজকে আত্মসমালোচনার দরকার আছে। আমরা এই সংগ্রাম আন্দোলনের জন্য কতটুকু অংশগ্রহণ করতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে প্রাইমারি শিক্ষকদের আন্দোলনকে স্বাগত জানাই, স্যালুট করি। সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন, সেটা কিন্তু উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনেরই এক্সটেনশন রূপ। ফলে তারা যে আন্দোলন করে দেখিয়েছে, কখনো কখনো আমাদের লজ্জা হয়, আমরা যারা হাই স্কুলের টিচার, মাধ্যমিক স্কুলের টিচার, তারা কি করেছে? না তাদের সঙ্গ দিতে পেরেছি, না নিজেরা কোনো আন্দোলন করতে পেরেছি। ফলে আমি ঘরে বসে এক গাদা জিনিস চাইবো আর আমার হাতে এসে পড়বে, এটা কিন্তু বাস্তবতা নয়। বাস্তবতা এটাই, সরকারের হাত থেকে আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনা এবং সরকারি কর্মচারীদের মধ্যে সেটাকে বিতরণ করা। আমার এখনো বিশ্বাস আছে এই কর্মী সংগঠনের প্রতি এবং এই বিশ্বাস থাকবে। পরিশেষে সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সক্রিয় আন্দোলনে সকলে অংশগ্রহণ না করতেই পারেন, অনেকের অনেক বাধ্যবাধকতা থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে,
এমন কোনো মন্তব্য করবেন না যাতে তাদের উদ্দীপনা, যাতে তাদের উৎসাহ নষ্ট হয়ে যায়। আর এটা হলে পরিশেষে সরকারি কর্মচারীদেরই ক্ষতি হবে, আমাদের সকলের ক্ষতি হবে। নমস্কার।